হ্যালো, আমি আজকে আলোচনায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের উপরে একটু খুব সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব এবং একেবারে টু দা পয়েন্টে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তার প্রকৃতিটা কেমন ছিল এবং সূচনা লগ্নে কিভাবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বাংলার বুকে বাংলায় মানে ব্রিটিশরা কি কোন পরিস্থিতিতে কিভাবে বঙ্গভঙ্গ প্রস্তাব গ্রহণ করলেন, তার রূপরেখাটা কিভাবে তৈরি হয়েছিল এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বাংলার বুকে কিভাবে প্রভাব ফেলেছিল সেই বিষয়টিকে আমি তুলে ধরার চেষ্টা করব এবং এটাকে আমি দেখাবো একটু সুন্দর করে। জাস্ট আমি আলোচনাটাই করব। তোমরা মনে করলে যারা একটু এই বিষয়ে পরীক্ষার প্রস্তুতির জন্য নেবে বলে ভাবছো, তারা তোমরা কিন্তু আমার এই লেকচারটাকে একটু মন দিয়ে শুনে সেখান থেকে কিন্তু তোমরা নোট আকারে ওটা তৈরি করতে পারো। আমি বেশি আলোচনা করব না, জাস্ট পয়েন্টগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করব যে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে 1903 খ্রিস্টাব্দে সে লর্ড কার্জনের সময় তিনি বঙ্গভঙ্গের প্রস্তাবটা কিভাবে প্রথম নিলেন, কেন নিলেন এবং 5-এ কার্যকর হওয়ার পর কি কি পদক্ষেপ বাংলায় হয়েছিল, বাংলার জনগণ সেই সময় বঙ্গভঙ্গের প্রস্তাবকে কিভাবে বিরোধিতা করেছিল এবং শেষে লর্ড হার্ডিঞ্জ কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বঙ্গভঙ্গ প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে বা তুলে নিতে বাধ্য হলেন, সেই বিষয়গুলোকে আমি তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়ে সাধারণত যে প্রশ্নটা হতে পারে, এরকম একটা প্রশ্ন হতে পারে, গিভ এ ব্রিফ স্কেচ অফ দ্য মুভমেন্ট এগেইনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল। এরকম একটি প্রশ্ন হতে পারে। যারা তোমরা গ্রাজুয়েশনে পড়ছো তাদের জন্য আমি মূলত এটা তৈরি করা এবং মূলত পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্যই চিন্তা ভাবনা করা। তবে পলিটিক্যাল সায়েন্স ছাড়াও অন্য স্ট্রিমের যে ছাত্রছাত্রীরা আছে তারাও কিন্তু এটাকে তোমরা একটু শুনে মেন পয়েন্টগুলোকে তোমরা অনুকরণ করতে পারো। যাই হোক, আমার আলোচনার বিষয়টি, আমি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যেটা কথা বললাম সেটা আমরা প্রত্যেকেই জানি যে ঊনবিংশ শতাব্দীর শেষ লগ্ন এবং বিংশ শতাব্দী সবেমাত্র শুরু হয়েছে। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে ব্রিটিশ সরকার কি করলো, তারা দেখলো যে উপলব্ধি করলো যে ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শক্তিশালী আন্দোলন বাংলা থেকেই হচ্ছে এবং বাংলা থেকে যেহেতু সবচেয়ে বেশি শক্তিশালী আন্দোলন হচ্ছে, তারা চেষ্টা করলো যে নানা রকম পরিকল্পনা গ্রহণ করে নানা রকম অজুহাতে বাংলা প্রদেশকে যদি একটু বিভাজন করা যায় বা বাঙালি জাতিকে যদি কোনোভাবে দুর্বল করা যায়, তাহলে তাদের যে সবচেয়ে বড় আঘাতের জায়গাটা সেটা দুর্বল হয়ে যাবে। এবং এই কারণেই তারা কি করলেন, যারা নানা রকম পরিকল্পনা নিতে শুরু করলেন যে কিভাবে তারা বাঙালি জাতিকে ভাগ করতে পারবে। আর এই পরিকল্পনারই একটা অস্ত্র হিসাবে তারা কি করলেন, এই প্রথমে বিভাজন করা জায়গাটা তারা পাকাপোক্ত করে ফেললেন এবং তারা যে পরিকল্পনাটা নিচ্ছিলেন 1903 খ্রিস্টাব্দের শেষ নাগাদ, সেই পরিকল্পনার কথা কিন্তু বাইরে বেরিয়ে আসে, ব্রিটিশদের পরিকল্পনার কথা। আর যে মুহূর্তে এই খবরটা বাইরে বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে কিন্তু বাঙালি জাতি তারা কিন্তু গর্জে উঠলো। তখন ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম এই চিন্তা ভাবনা মানুষের মধ্যে ছিলই না, ব্রিটিশরাই কিন্তু সেই চিন্তা ভাবনাটাকে ঢুকিয়ে দিয়েছিল এই বঙ্গভঙ্গ প্রস্তাবের মধ্য দিয়ে। তো বাঙালি জাতি কিন্তু প্রতিবাদে গর্জে উঠেছিলেন এবং তাদের যে প্রতিবাদের ভাষা, তাদের যে প্রতিবাদের ধরন, সেগুলোকে যদি আমরা একটু পর্যায়ক্রমে ভাগ করে আলোচনা করি তাহলে দেখব প্রথম পর্যায়টা হচ্ছে তাদের পরিকল্পনা গ্রহণ করা এবং সেটাকে বাস্তবায়নের চিন্তা ভাবনা করা। দ্বিতীয় পর্যায়টা দেখবো যে 1905 খ্রিস্টাব্দে তারা যখন প্রস্তাবটাকে ঘোষণা করে দিলেন এবং কার্যকর করে ফেললেন। তৃতীয় পর্যায়টা আমরা কার্যকর করার পরের অংশটাকে তুলে ধরবো। তো 1903 আমি বললাম যে 1903 ডিসেম্বর মাসের দিকে কি করলেন ব্রিটিশ সরকার, বঙ্গভঙ্গের পরিকল্পনা সরাসরি তারা একেবারে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করতে থাকলেন। তারা বললেন যে বাংলা প্রদেশকে প্রশাসনিক সুবিধার জন্য নানা রকম অসুবিধা হচ্ছে, এত বড় প্রদেশকে পরিচালনা করা একটা জায়গা থেকে, তাই প্রশাসনিক সুবিধার কথা বলে তারা বাংলাকে দুটো ভাগে ভাগ করার কথা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করতে লাগলেন। আর যেই মাত্র এই সংবাদপত্র বাইরে প্রকাশিত হলো, বাঙালি জাতি এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন, সোচ্চার হলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
তার সম্পাদিত সেই সময় একটা বিখ্যাত পত্রিকা তিনি সম্পাদনা করতেন, সেই পত্রিকার নাম ছিল বেঙ্গলি পত্রিকা। এই বেঙ্গলি পত্রিকায় তিনি লিখলেন যে ব্রিটিশরা যে বঙ্গভঙ্গের প্রস্তাব করছে তার আমরা বিরোধিতা করছি। তিনি তার ভাষায়, আমরা প্রস্তাবিত বঙ্গভঙ্গ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আমরা নিশ্চিত যে সমগ্র জাতি একসঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। তিনি কি লিখলেন? যে আমরা প্রস্তাবিত বঙ্গভঙ্গ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আমরা নিশ্চিত যে সমগ্র জাতি বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। এবং তিনি বললেন শুধুমাত্র বাঙালিরাই এর বিরুদ্ধে প্রতিবাদ করবে তা নয়, আমরাই শুধু জানাচ্ছি তা নয়, আমাদের সমগ্র ভারত জাতি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। এই ব্যাপারে তিনি কিন্তু নিশ্চিত ছিলেন বলে তিনি তার বেঙ্গলি পত্রিকা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1903-এ লিখলেন। এই 1903-এর ডিসেম্বরে জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে লালমোহন ঘোষ তিনি কি করলেন? বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন। আমরা জানি কংগ্রেসের প্রতি বছর যে অধিবেশন ডিসেম্বর মাসের 29, 30, 31 এই সময়টায় বসে। তো সেই 1903-এ ডিসেম্বরে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল মাদ্রাজে। যে শহরে বসে সেই শহরের নাম অনুযায়ী কিন্তু কংগ্রেসের অধিবেশনের নামকরণ হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো মাদ্রাজ শহরে বসেছিল। সেই মাদ্রাজ শহরে জাতীয় কংগ্রেসের অধিবেশনে লালমোহন ঘোষ তিনি বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। সারা বাংলা জুড়ে হিন্দু, মুসলমান, কৃষক, জমিদার, সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ কি করলো? এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকলেন। হিন্দু, মুসলমান থেকে শুরু করে কৃষক, শ্রমিক থেকে শুরু করে চাকুরিজীবী থেকে শুরু করে জমিদার থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করলেন। 1903-এর ডিসেম্বর থেকে 1904-এর জানুয়ারি মাসের মধ্যে সেই সময় পূর্ববঙ্গে প্রায় 500-র বেশি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল। ভাবো তাহলে, এই ডিসেম্বর এবং জানুয়ারি 2 মাসের মধ্যে শুধুমাত্র পূর্ববঙ্গেই তখন 500-র উপরে প্রতিবাদ সভা হয়েছিল যে আমরা বঙ্গভঙ্গের প্রস্তাব মেনে নেব না। তখন তো ঘোষণা হয়নি। 1904-এর মার্চে এবং 1905-এর জানুয়ারিতে কলকাতার টাউন হলে মার্চে একটা সভা হয়েছিল, আর 1904-এর মার্চ এবং 1905-এর জানুয়ারিতে কলকাতার টাউন হল, সেই টাউন হলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে দুটি বড় মাপের সেই সময়ে বিরাট আকারের দুটি জনসভা হয়েছিল। বুঝতেই পারছো সেই সময় কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। সেই রকম পরিস্থিতিতে এমন জনসভা হয়, প্রচুর পরিমাণে লোকজন সেখানে উপস্থিত হয়। বাংলার বহু জমিদার, রাজা, মহারাজা এই জনসভায় আসে। তখন রাজা মহারাজা ছিল, জমিদাররা ছিলেন, তারা আসেন এবং বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরুদ্ধে তারা বিরোধিতা করেন। এবং সারা বাংলা জুড়ে তারা কি করলেন? 50,000 কপি প্রচার পুস্তিকা, সেই সময় প্রচার পুস্তিকা, বঙ্গভঙ্গ কেন আমরা মেনে নেব না তার জন্য প্রচার পুস্তিকা তারা বিলি করলেন। সারা বাংলায় প্রায় 50,000 প্রচার পুস্তিকা। 1904 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন, 3-এ আমরা মাদ্রাজ অধিবেশন দেখলাম, 4-এ বোম্বাইতে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল। সেই অধিবেশনে বঙ্গভঙ্গ পরিকল্পনাকে বাঙালি জাতিসত্তা খণ্ডিত করার, বাঙালির যে জাতিসত্তা সেই জাতিসত্তাকে খণ্ডিত করার পরিকল্পনা বলে ঘোষণা করা হয়। কংগ্রেস রেজুলেশন নেয়, যে রেজুলেশনে বলা হয় যে বঙ্গভঙ্গের যে পরিকল্পনা ব্রিটিশ সরকার করছে সেই পরিকল্পনা হচ্ছে বাঙালি জাতিকে দুটো ভাগে খণ্ডিত করার একটা পরিকল্পনা বলে জাতীয় কংগ্রেস কিন্তু এই মর্মে জাতীয় কংগ্রেস তার বোম্বাই অধিবেশনে রেজুলেশন নেয়। বাংলার বিভিন্ন পত্র পত্রিকা সেই সময় কি করলেন? বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ তারা তাদের মতো করে প্রতিবাদ জানাতে শুরু করলেন। 1905-এর 6 জানুয়ারি 1905-এর 6 জানুয়ারি কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকার নাম আমরা জানি। 1905-এর 6 জানুয়ারি যে সংখ্যায় প্রকাশিত যে পত্রিকা, সেই পত্রিকায় কৃষ্ণকুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি বঙ্গের সর্বনাশ শিরোনামে এক সম্পাদকীয় প্রকাশ করেন। আমরা জানি পত্রপত্রিকার সম্পাদকীয় কলাম থাকে। তো কৃষ্ণকুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি বঙ্গের সর্বনাশ বলে একটি শিরোনাম নিয়ে একটি লেখা লিখলেন এবং সম্পাদকীয় লিখলেন। 8ই জুলাই বঙ্গীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে ভূপেন্দ্রনাথ বসু বললেন যে বঙ্গভঙ্গ, এই যে ইট ইজ এ ক্যালামিটি
unparalleled in the days of the মুঘল or the পাঠান। তিনি এটাকে একটা ক্যালামিটি, বিপর্যয় হিসেবে তুলে ধরলেন। ওই মুঘল এবং পাঠানদের সময় যে বিপর্যয় ছিল তার একেবারে অসমান্তরাল একটা প্যারালাল ক্যালামিটি হিসেবে তিনি তুলে ধরলেন। সুরেন্দ্রনাথ তার বেঙ্গলি পত্রিকায় বঙ্গভঙ্গকে লিখলেন এ গ্রেট ন্যাশনাল ডিজাস্টার, একটা জাতীয় বিপর্যয় হিসেবে তিনি ধরলেন, এ গ্রেট ন্যাশনাল ডিজাস্টার হিসেবে তিনি উল্লেখ করলেন। এবং তিনি তার সেই বেঙ্গলি পত্রিকাতে লিখলেন, উই হ্যাড বিন ইনসাল্টেড, হিউমিলিয়েটেড অ্যান্ড ট্র্যাক্ট। উই হ্যাভ বিন ইনসাল্টেড, হিউমিলিয়েটেড অ্যান্ড ট্র্যাক্ট। তিনি তার বেঙ্গলি পত্রিকায় তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি তার সম্পাদকীয়তে এটাকে একটা গ্রেট ন্যাশনাল ডিজাস্টার হিসেবে উল্লেখ করে কথাগুলিকে লিখলেন। বাঙালি জাতির সমবেত যে প্রতিবাদ, চারিদিক থেকে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদকে উপেক্ষা করেও 1905 জুলাই আনুষ্ঠানিকভাবে তখন বাংলার বড়লাট ছিলেন লর্ড কার্জন। তিনি তখন লর্ড কার্জন কি করলেন, 19 জুলাই সরকারিভাবে বঙ্গভঙ্গের প্রস্তাবকে ঘোষণা করলেন। এটা মনে রাখতে হবে ঘোষণার ডেটটা, 1905 জুলাই লর্ড কার্জন সরকারিভাবে বঙ্গভঙ্গের প্রস্তাবকে, বঙ্গভঙ্গের যে পরিকল্পনার প্রস্তাব সেটা ঘোষণা করলেন। এবং এই ঘোষণায় তিনি বললেন যে 16 অক্টোবর 1905 থেকে বঙ্গভঙ্গকে কার্যকর করা হবে। বাংলাকে প্রশাসনিক সুবিধার কারণে দুটো ভাগে ভাগ করা হবে, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, এই দুই ভাগে ভাগ করা হবে বলে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করলেন এবং কার্যকর করা হবে বলে 16 অক্টোবর এই কথাটা তিনি ঘোষণা করলেন। এই পর্যন্ত তার ঘোষণা কাল পর্যন্ত যদি আমরা ধমিতার একটা পর্যায় হিসেবে আমরা দেখাতে পারি, এরপরে একটা নতুন পর্যায় শুরু হলো যে লর্ড কার্জন তিনি কিন্তু শুধু ঘোষণা করে ক্ষান্ত থাকলেন না, তিনি ঘোষণা করার পর তিনি আবার বললেন যে ভারত, এই যে বাংলার যে পার্টিশন, তিনি বললেন যে দ্য পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেলড ফ্যাক্ট। এটা একটা নির্ধারিত বিষয়, এটাকে শুধুমাত্র তারা অন্য কোনো কারণে করছেন না, এটা একটা নির্ধারিত কারণ। প্রশাসনিক সুবিধার কথা কিন্তু তারা উল্লেখ করেছিলেন, তারা নানা রকম পরিকল্পনা, যুক্তি তর্ক তারা তুলে ধরেছিলেন। এবং তিনি শুধু সেটেল ফ্যাক্ট হিসেবে উল্লেখ করলেন না, পাশাপাশি বললেন এর কোন রকম নড়চড় হবে না, কোনোভাবেই একে আমরা পরিবর্তন করব না, কোন রকম নড়চড় হবে না। সুরেন্দ্রনাথ এই লর্ড কার্জনের যে তিনি বললেন যে বঙ্গভঙ্গ হচ্ছে একটা সেটেল ফ্যাক্ট, এর কোনো নড়চড় হবে না, সেটাকে চ্যালেঞ্জ করে তিনি বললেন যে আই উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট। সুরেন্দ্রনাথ লর্ড কার্জনকে চ্যালেঞ্জ করে বললেন যে আই উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট। বাস্তবে বাংলা তথা ভারতীয় জাতীয়তাবাদীদের কাছে এই যে আমরা বঙ্গভঙ্গের কথা বললাম, এটা কিন্তু শুধুমাত্র বাংলা নয়, বাংলা তথা ভারতীয় জাতীয়তাবাদী সেই সময় যে নেতৃবৃন্দ ছিল তাদের কাছে বঙ্গভঙ্গ ছিল একটা বিরাট চ্যালেঞ্জের বিষয়। তখন সুরেন্দ্রনাথকে বলা হতো বাংলার মুকুটহীন রাজা। আমরা অনেক সময় প্রশ্ন করি, অনেক সময় বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হতো বাংলার মুকুটহীন রাজা। তিনি বিক্ষিপ্ত, তখন যে বাংলার বিক্ষুব্ধ জনগণ, সেই বিক্ষুব্ধ জনগণকে তিনি নেতৃত্ব দেন এবং তাদের উৎসাহ ও উদ্দীপনা তিনি তখন খুব কাছ থেকে লক্ষ্য করেন। এই মুকুটহীন রাজা তখন বাংলার এই যে বিক্ষুব্ধ জনগণ তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদের উৎসাহ তিনি লক্ষ্য করেছিলেন খুব কাছ থেকে, এবং উৎসাহ উদ্দীপনাকে লক্ষ্য করে তিনি তখন বললেন যে আমি কোনো বিপ্লব দেখিনি, আমি কোনো বিপ্লব দেখিনি, আর বিপ্লবের রূপ যে কি হতে পারে, কি ভয়ঙ্কর হতে পারে তাও আমি কল্পনাও করতে পারিনি। তবে স্বদেশী আন্দোলন এবং এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে আমি যা দেখছি, আমি যা দেখেছি তা থেকে জনসাধারণ মানসিক পরিবর্তন ও তা থেকে আমি কি করছে, তিনি বললেন যে জনসাধারণের মানসিক পরিবর্তন এবং উত্তেজনা কি রকম বিপ্লব ঘটাতে পারে তার কিছুটা ধারণা আমি করতে পারি মাত্র, এটা তিনি তখন বললেন। তারপর 7ই আগস্ট 1905 খ্রিস্টাব্দে কি হলো, কলকাতার টাউন হলে 7ই আগস্ট, জুলাই মাসে তো ঘোষণা হয়ে গেল, 7ই আগস্ট 1905 কলকাতার টাউন হলে এক ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হলো। আমরা কিন্তু তার আগে টাউন হলে দুটো জনসভার কথা বলেছি, 4-এ একটা, 5-এ একটা।
3-এ 1, 4-এ 1। আর এই 7ই আগস্ট 1905-এ কলকাতা টাউন হলে আর এক ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হলো। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই 7ই আগস্ট দিনটি ছিল এক স্মরণীয় দিন, এটা মনে রাখতে হবে। এবং বলা হয় যে আমরা বলি 1789 খ্রিস্টাব্দে যে ফরাসি বিপ্লব হয়েছিল, সেখানে যে রাজা ষোলশুয়ের দ্বারা স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল, সেই স্টেট জেনারেলের অধিবেশন আহ্বানের সঙ্গে সঙ্গে যেমন ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল, সেই সময় স্টেট জেনারেলের অধিবেশন দীর্ঘ মানে 100 কত বছর পরে আহ্বান করা হয়েছিল, আমি মনে করতে পারছি না ঠিক, 145 বছর মনে হয় এরকম সময় পরে স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করা হয়েছিল। আর সেই অধিবেশন আহ্বানের সঙ্গে সঙ্গেই যেমন সেখানে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল, তেমনি ভাবে 7ই আগস্ট 1905 এর যে এই যে কলকাতার টাউন হলে যে অধিবেশন হলো, সেই অধিবেশন থেকেই ভারতের স্বাধীনতার সংগ্রামেরও সূচনা হয় বলে অনেকে মনে করেন। 7ই আগস্টে কলকাতার টাউন হলে 1905-এ যে এই বঙ্গভঙ্গ বিরোধী এক যে বিরাট আন্দোলন, বিরাট যে জনসভা হয়েছিল, সেই জনসভা থেকেই ভারতের স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত হয় বলে অনেক ঐতিহাসিকগণ মনে করেন। এবার দেখা যাক, এটা গেল দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে কিভাবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কাজ করছিল। 1905-এর 16ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ কার্যকরী হয়ে গেল। পূর্ব ঘোষণা মতো ঘোষণা করা হয়েছিল 19শে জুলাই, এবং প্রায় এক মাস পরে এই কার্যকর হয়ে গেল। সারা দেশ কিন্তু তার প্রতিবাদ করলো। কিভাবে প্রতিবাদ করলো? সারা দেশ ওই দিন হরতাল পালন করলো 16ই আগস্ট। সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওই দিন কি করলেন, তিনি আমরা প্রত্যেকে জানি, সেদিন তিনি কি করলেন, রাখি বন্ধনের পরিকল্পনা করলেন। তিনি রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে বঙ্গভঙ্গ বিরোধী দিনটাকে পালন করার চিন্তা ভাবনা নিলেন এবং রাখি বন্ধন উৎসব পালন করলেন। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর পরামর্শে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নামটা মনে রাখতে হবে, অনেক সময় প্রশ্ন আছে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর পরামর্শে সেদিন সারা দেশে অরন্ধন, মানে কোনো বাড়িতে রান্না করা হবে না, সেই অরন্ধন দিবস পালন করা হলো। বাংলার কোথাও সেদিন উনুন জ্বললো না, এখন তো গ্যাসের চুলা তখন ছিল না, উনানে সব রান্না হতো, উনুন জ্বললো না। মা বোনেরা সেদিন কি করলেন, বঙ্গলক্ষ্মীর ব্রত পালন করলেন। সারা বাংলার মা বোনেরা সেদিন বঙ্গলক্ষ্মীর ব্রত পালন করলেন। বিকালে ওই দিন, অর্থাৎ যে 16ই আগস্ট বঙ্গভঙ্গ যেদিন কার্যকরী হলো, সেদিন বিকালে কলকাতার সার্কুলার রোডে 50,000 লোকের উপস্থিতিতে, 50,000, মনে রাখতে হবে 50,000 সংখ্যাটা চারটিখানি নয়, সেই সময়ের প্রেক্ষাপটে 50,000 লোকের উপস্থিতিতে আনন্দমোহন বসুর সভাপতিত্বে দুই বাংলার ঐক্যের প্রতীক হিসাবে, দুই বাংলা, কারণ দুই বাংলা বলছে এই কারণেই সেদিন বাংলাকে ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু দুই বাংলার ঐক্যের প্রতীক হিসাবে মিলন মন্দির বা ফেডারেশন হল এর ভিত্তি স্থাপিত হয়। মিলন মন্দির, অনেক সময় প্রশ্ন হয় মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা কে? মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে যে আনন্দমোহন বসুর সভাপতিত্বে সেদিন বাংলায় ঐক্যের প্রতীক হিসাবে সার্কুলার রোডে করা হয়েছিল মিলন মন্দির বা ফেডারেশন হল এর ভিত্তি স্থাপিত হয়। সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে সেদিন শপথ গ্রহণ করলেন। যে কি শপথ গ্রহণ করলেন? তারা শপথ গ্রহণ করলেন যে যতদিন পর্যন্ত ব্রিটিশ সরকার কি করবে না, বঙ্গভঙ্গকে বাতিল না করছে, ততদিন বাংলার এই ঐক্যবদ্ধ আন্দোলন, অর্থাৎ মিলন মন্দির বা ফেডারেশন হলের এই আন্দোলন চলতে থাকবে বলে তারা সেদিন প্রতিজ্ঞাবদ্ধ হন সেই সার্কুলার রোডে, যেখানে 50,000 লোকের উপস্থিতি ছিল। সেইখানে তারা বললেন যে বাংলা যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ না হচ্ছে, আমরা বাংলার বিভাজনকে মেনে নেব না, ততদিন পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধ মিলন মন্দিরের মাধ্যমে ঐক্যবদ্ধ আন্দোলন আমরা চালিয়ে যাব দুই বাংলার মানুষ। তাহলে এই গেল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একটা প্রেক্ষাপট। এবার দেখা যাক যে বঙ্গভঙ্গ তো হয়ে গেল 16ই অক্টোবর, 16ই আগস্ট। তো বঙ্গভঙ্গ যে 16ই অক্টোবর, আগর বলছি 16ই অক্টোবর মানে জুলাই মাসে ঘোষণা করা হয়েছিল, 16ই অক্টোবর সেটা কার্যকরী হয়েছিল। তো বঙ্গভঙ্গ যে কার্যকরী হয়ে গেল, তার রাজনৈতিক তাৎপর্য কতটা, আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা আমরা রাজনৈতিক দিকটাকেই তুলে ধরার চেষ্টা করব, কি ধরনের রাজনৈতিক তাৎপর্য এর আছে, বা আজকের দিনেও বঙ্গভঙ্গ আন্দোলন সেই সময় যে হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, তার কোন তাৎপর্য আছে কিনা। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমরা নতুন করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের রাজনৈতিক তাৎপর্য আমরা যদি বিশ্লেষণ করার কথা বলি, আমরা বলবো অবশ্যই আর একটা রাজনৈতিক তাৎপর্য আছে, এবং এটা
আজকের দিনেও কিন্তু বিশ্লেষণ করা খুবই জরুরি ছাত্রছাত্রীদের কাছে এবং আমাদের কাছে। কেন? কারণ এই আন্দোলন রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক যে বাতাবরণই তখন গড়ে উঠুক না কেন, তার কতটা ফসল আমরা সেই সময় ঘরে তুলতে পেরেছিলাম, তাই আন্দোলন করলেই তো হবে না, তার ফসল যেমন ফসল কৃষকরা লাগায়, তার ফসল কতটা ঘরে তোলা যাচ্ছে, তা সেই আন্দোলন থেকে কতটা পরিমাণে আমরা সাফল্য ঘরে তুলতে পেরেছিলাম, সেটা তার কতটাই আজকের দিনেও কার্যকরী আছে কিনা, তার কোনো কার্যকারিতা আছে কিনা, সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে। আমরা সকলেই স্বীকার করে থাকবো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অনেকগুলো ইতিবাচক দিক রয়েছে, যার মধ্যে সম্মিলিত প্রতিরোধ, সেই সময় আমরা ব্রিটিশ জাতির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ করেছিলাম, যা সেই দিনের এই যে 16ই অক্টোবরের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ করেছিলাম, সেই প্রতিবাদ কিন্তু পরবর্তীকালে কি করেছিল, আমাদের যে স্বাধীনতার যে জাতীয়তাবাদী আন্দোলন, সেই স্বাধীনতা সংগ্রামে কিন্তু বিরাট একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। আমরা বঙ্গভঙ্গের মধ্যে বয়কট এবং স্বদেশীকেও গ্রহণ করেছিলাম, পরে আমি এখানে আলোচনা করলাম না। বয়কট এবং স্বদেশীকেও গ্রহণ করেছিলাম। বয়কট থেকে নিষ্ক্রিয় একটা গঠনমূলক, বয়কট থেকে আমরা সেদিন নিষ্ক্রিয় গঠনমূলক একটা চিন্তা ভাবনা আমরা করেছিলাম, যে বয়কট থেকে কি করেছিলাম আমরা সেদিন, আমরা বয়কট থেকে কি করেছিলাম, নিষ্ক্রিয় একটা গঠনমূলক কর্মসূচির যে বহুমুখী পথ সংগ্রামে আছে বা থাকতে পারে, সেটা আমরা সেদিন বুঝতে পেরেছিলাম। আবার স্বদেশীর মধ্য দিয়ে আমরা স্বদেশী ব্যবস্থাপনায় বিভিন্ন জিনিস, বিভিন্ন সামগ্রী তৈরি করা এবং স্বদেশীয় মানে স্বনির্ভরশীলতার একটা কিন্তু আমরা যাত্রা সেদিন শুরু করতে পেরেছিলাম স্বদেশীর মধ্য দিয়ে। আর এখান থেকেই মূলত কিন্তু এই বঙ্গভঙ্গ থেকেই কিন্তু তারপর থেকেই আমরা দেখব কংগ্রেসের মধ্যে একটা নতুন ট্রেন্ড বা ধারা তৈরি হয়, যে ধারাটাকে আমরা বলছি চরমপন্থা, চরমপন্থার আবির্ভাব হয়। শুধু তাই নয়, পাশাপাশি কিন্তু আর একটা দিক যদি দেখি, বঙ্গভঙ্গ আন্দোলনের একটা রাজনৈতিক তাৎপর্য বলতে গেলে আমরা আর একটা দিক দেখব, যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনই হচ্ছে প্রথম এমন আন্দোলন যেখানে কিন্তু নারী শক্তি, যেখানে কিন্তু নারী শক্তির মধ্যে নতুন রূপে চেতনা এবং নতুন রূপে জাগরণ ঘটেছিল, এবং নারীরা আন্দোলনে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, ঝাঁপিয়ে পড়েছিল। সেটাও কিন্তু এই যে নারী চেতনা বা নারী জাগরণের যে একটা রূপ হতে পারে, সেটা কিন্তু আমরা প্রথম দেখলাম। নারীদেরও যেটা সক্রিয় ভূমিকা থাকতে পারে, সেটা আমরা প্রথম দেখলাম এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু নারীরা সেই সময় কি করেছিল, সরবে ও নীরবে, শুধুমাত্র যে তারা মাঠে ঝাঁপিয়ে পড়ে আন্দোলন করেছিল তা কিন্তু নয়, মাঠে ঝাঁপিয়ে পড়ার পাশাপাশি মানে একেবারে আন্দোলনের ভূমিতে ঝাঁপিয়ে পড়ার পাশাপাশি তারা কিন্তু নীরবে বাড়ি থেকেও কিন্তু পরোক্ষভাবে কিন্তু এই আন্দোলনের মধ্যে জড়িয়ে পড়েছিল। এবং যে সমস্ত নারীর নাম না করলেই নয়, তাদের মধ্যে অন্যতম হচ্ছে সরলা দেবী, অম্বুজা সুন্দরী, নগেন্দ্র বালা, সরলা দেবী, অম্বুজা সুন্দরী, নগেন্দ্র বালা, এরকম বেশ কিছু নারী, লাবণ্যপ্রভা দত্ত, লীলাবতী মিত্র প্রমুখ নারী সেই সময় কি করেছিল, তারা তাদের লেখনী, তাদের কাব্য, সাহিত্য ও সমাজের গঠনমূলক কাজে এগিয়ে আসেন। এবং অনেকে আবার বাড়ির মধ্যে থেকে আবদ্ধ থেকে, বাড়ির অন্তপুরে থেকে নানাভাবে এই আন্দোলনকে তারা কি করেছিলেন, সাহায্য করেছিলেন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা নারীদের একটা বিরাট ভূমিকা দেখলাম, যে নারীরাও কিন্তু এগিয়ে এসেছিলেন আন্দোলনে। এবার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যে সেই সময় করা হয়েছিল, তার কৌশল যে নেওয়া হয়েছিল, সেই কৌশলও কিন্তু একটা অভিনব প্রকৃতির ছিল। তাছাড়া এগুলি আধুনিক রাষ্ট্র ভাবনার যে আধুনিক যে রাষ্ট্র চিন্তা ভাবনা, তার আলোকে কিন্তু বিশেষভাবে একেবারে নতুন ধরনের একটা আন্দোলন ছিল। রবীন্দ্রনাথের চিন্তা থেকে, যেটা আমরা রাখি বন্ধনের কথা বলছি, রবীন্দ্রনাথ যে রাখি বন্ধনের কথা বললেন, সেই রাখি বন্ধন উৎসবকে আমরা যদি বলি বর্তমান আলোকে যদি বিচার করি, তাহলে বর্তমান রাজনৈতিক বা রাষ্ট্রবিজ্ঞানের, আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথের সেই চিন্তা ভাবনাকে বলতে পারি রাজনৈতিক যোগাযোগের একটা মাধ্যম, পলিটিক্যাল কমিউনিকেশন। রবীন্দ্রনাথের এই চিন্তা ভাবনাকে রাখি বন্ধনের মধ্য দিয়ে মানুষকে সচেতন করার যে প্রয়াস, তাকে কিন্তু আমরা পলিটিক্যাল কমিউনিকেশন হিসাবে কিন্তু উল্লেখ করতে পারি। পাশাপাশি আমরা দেখলাম, যেটা ওই অরন্ধন কর্মসূচির কথা বললেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী যে অরন্ধন কর্মসূচির কথা বলেছিলেন, সেই অরন্ধন কর্মসূচিকে কিন্তু আমরা যদি বলি
পলিটিক্যাল মোবিলাইজেশন, বর্তমান আলোকে আমরা তাকে বলতে পারি পলিটিক্যাল মোবিলাইজেশন। তিনি পলিটিক্যালি মোবিলাইজ করেছিল জনগণকে অরন্ধন কর্মসূচির মধ্য দিয়ে। সেই সময় আমাদের দেশের বিশেষ করে বাংলার অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অসচেতন, কুসংস্কারাচ্ছন্ন মানুষজন যারা একটা গোষ্ঠীর মধ্যে, একটি প্রদেশের জনগোষ্ঠীর মধ্যে যাদের রাজনৈতিক সচেতনতা কিভাবে গড়ে তুলতে হয় সেটা কিন্তু এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তারা কিন্তু খুব এই সহজেই এত বড় একটা কঠিন কাজকে কিন্তু সহজেই তুলে ধরতে পেরেছিলেন। সেখানে আবেগ, সেন্টিমেন্ট এটা কিন্তু খুব কার্যকরী ভূমিকা নিয়েছিল। তাই বলে এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যে হলো সেই সময় তার রাজনৈতিক তাৎপর্য যে রয়েছে, তাই বলে যে এর সীমাবদ্ধতা ছিল না, সীমাবদ্ধতার দিক ছিল না, এটা কিন্তু আমরা বলতে পারি না। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পলিটিক্যাল মোবিলাইজেশন, পলিটিক্যাল কমিউনিকেশনের ভূমিকা যতই পালন করুক না কেন, নারীদের অংশগ্রহণ থাকা সত্ত্বেও কিন্তু এই আন্দোলনে কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল, সেগুলোকে আমরা কিন্তু কোনোভাবে উপেক্ষা করতে পারি না। সীমাবদ্ধতার দিকটাও কিন্তু উল্লেখ করতে হয়, বিশেষ করে বয়কট, স্বদেশি দ্রব্য উৎপাদন, জাতীয় শিক্ষানীতি, নানা রকম সভা সমিতি গঠন ইত্যাদি করেও কিন্তু নেতারা কতকগুলো জায়গায় সমস্যার সমাধানে এগুলো করা হয়েছে ঠিকই। বয়কট করেছি আমরা, স্বদেশি দ্রব্য উৎপাদনের উপর জোর দিয়েছি, জাতীয় শিক্ষানীতিকে গ্রহণ করেছি, নানা রকম সভা সমিতি গঠন করেছি। সবকিছু করেও আমাদের সেই সময় নেতৃস্থানীয় ব্যক্তিরা যারা এই আন্দোলনের এখান থেকে কিন্তু কোনো দীর্ঘ মেয়াদী দীর্ঘস্থায়ী কর্মসূচিকে গ্রহণ করেননি বা করার চিন্তা ভাবনা করেননি। যদি করতেন তাহলে হয়তো আমাদের দেশের জাতীয় আন্দোলন বা স্বাধীনতার চিত্রটা আরেকটু অন্যরকম হতে পারত। এটা একটা কিন্তু সীমাবদ্ধতার দিক, এটাকে আমাদের উপেক্ষা করতেই হবে। এছাড়াও কিন্তু আরেকটা দিক যেটা হচ্ছে, ব্রিটিশরা তাদের কাজে কিন্তু সাকসেস হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, বঙ্গভঙ্গ প্রস্তাবের মধ্য দিয়ে। ব্রিটিশদের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে বিভাজন করা, ব্রিটিশরা কিন্তু সেই কাজে সাকসেস হয়েছিল। কিভাবে? যে ব্রিটিশরা যে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িকতার যে বিষ, সাম্প্রদায়িকতার যে বীজ এবং বিষ যাই বলো না কেন, যেটাকে বিষ বৃক্ষকে বপন করতে চেয়েছিলেন সেটা কিন্তু করার ক্ষেত্রে তারা সাকসেস হয়েছে। আমরা এরপরেই দেখবো 1906 মুসলিম লীগ, একেবারে পুরোপুরি মুসলিম ধর্মীয় আবেগের ভিত্তিতে 1906 খ্রিস্টাব্দে ঢাকার নবাব সালিমুল্লাহর উদ্যোগে কিন্তু 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ তৈরি হয়ে গেল। তারপরে কিন্তু ভারতের রাজনৈতিক পট পরিবর্তন কিভাবে চলতে থাকলো আমরা প্রত্যেকেই জানি। অর্থাৎ সাম্প্রদায়িকতা পাকাপাকি ভাবে কিন্তু বাংলা থেকেই সেই সময় কিন্তু জোরালো ভাবে ছড়িয়ে পড়লো এই হিন্দু রাজনীতি, মুসলিম রাজনীতির যে চিন্তা ভাবনাটা। অর্থাৎ ব্রিটিশরা যে চিন্তা করে বঙ্গভঙ্গের প্রস্তাবটা এনেছিলেন এবং বঙ্গভঙ্গকে কার্যকর করেছিলেন, সেই জায়গায় কিন্তু ব্রিটিশরা মোর অর লেস তারা কিন্তু সাকসেস হয়ে গেছে। কারণ তারা ভারতবাসী বিশেষ করে বাঙালিদের মধ্যে তারা কিন্তু এই হিন্দু মুসলিম এই যে সাম্প্রদায়িকতার যে মনোভাব সেটাকে কিন্তু জোরালো ভাবে জাগিয়ে তুলতে পারেছিলেন, যা দিনের পর দিন গাঢ় থেকে গাঢ়তর হয়েছে। তাকে লঘু বা তাকে হালকা করার বা এই সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে আসার চিন্তা ভাবনা কিন্তু কোনো নেতৃস্থানীয় ব্যক্তির মধ্যে তেমন ভাবে পরবর্তীকালে প্রয়াসটা দেখা যায়নি। তাছাড়া এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, যেটা 16ই অক্টোবর যেদিন বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকরী হলো সেদিন সারা ভারতবর্ষ হরতাল করলেন। এইখানেই কিন্তু ভারতবাসীর আন্দোলনটা, জাতীয় স্তরে আন্দোলনটা সীমাবদ্ধ থেকে গেল, হরতাল হয়ে গেল। তারপর কিন্তু তেমন ভাবে কিন্তু জাতীয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সারা ভারতবর্ষে চললো না, শুধুমাত্র বাঙালি জাতির মধ্যেই সীমাবদ্ধ থেকে গেল। তাহলে বাংলার সীমা অতিক্রম করে সারা ভারতে জাতীয়তাবাদী নেতৃস্থানীয় ব্যক্তিরা তখন কিন্তু এটাকে ছড়িয়ে দিতে পারলো না। যদি ছড়িয়ে দিতে পারতো তাহলে কিন্তু তার রেজাল্টটা, ফলাফলটা, তাৎপর্যটা কিন্তু অন্যরকম হতে পারত। এগুলো সত্ত্বেও কিন্তু আমরা বলতে পারি যে এই যে বঙ্গভঙ্গ আন্দোলন, যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যে সেই সময় গড়ে উঠলো বাঙালি জাতির দ্বারা, সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কিন্তু একটা নতুন পথের আমাদেরকে সন্ধান দিয়েছিল। আর এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন জোরালো হয়েছিল বলেই ব্রিটিশ সরকার কিন্তু বাধ্য হয়েছিল এই বঙ্গভঙ্গ প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে বা তুলে নিতে। আমরা দেখলাম মূলত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের জোরালো আন্দোলনের কাছে নতি স্বীকার করে ব্রিটিশ সরকার 1911 খ্রিস্টাব্দে সেই সময় লর্ড কার্জনের জায়গায় লর্ড হার্ডিঞ্জ চলে এসেছেন। লর্ড হার্ডিঞ্জ এসেই তিনি কি করলেন, বঙ্গভঙ্গ প্রস্তাবকে প্রত্যাহার করতে বাধ্য হলেন। এবং এই যে বঙ্গভঙ্গ বিষয়টা হলো, বঙ্গভঙ্গ ঘোষিত হলো এবং নানা রকম আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গভঙ্গ যখন কার্যকর, বঙ্গভঙ্গ প্রস্তাবকে ব্রিটিশ সরকার
প্রত্যাখ্যান করতে বাধ্য হলেন। এই বঙ্গভঙ্গ প্রসঙ্গে ঐতিহাসিক অধ্যাপক ডক্টর সুমিত সরকার বলেন যে এই বঙ্গভঙ্গ আন্দোলন প্রথম দিকে গণ আন্দোলনে পরিণত না হলেও, প্রথম দিকে এটা গণ আন্দোলনে পরিণত, বাংলার মধ্যে গণ আন্দোলনে পরিণত হয়েছে অবশ্যই, গণ আন্দোলনে পরিণত না হলেও শেষে জাতীয়তাবাদী আন্দোলনে পরিণত হয়। এইখানেই এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের রাজনৈতিক তাৎপর্য যথার্থভাবে নিহিত রয়েছে। যে প্রথমে গণ আন্দোলনে পরিণত না হলেও সুমিত সরকারের বক্তব্যটা আমরা বলবো যে এই আন্দোলন প্রথম দিকে গণ আন্দোলনে পরিণত না হলেও শেষ পর্যন্ত কিন্তু এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বাংলায় যার সূত্রপাত হয়েছিল সেটা কিন্তু একটা বৃহত্তর জাতীয়তাবাদী আন্দোলনে পরিণত হতে পেরেছিল। আর এইখানেই নিহিত রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের রাজনৈতিক তাৎপর্য। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমরা রাজনৈতিক তাৎপর্যের দিক থেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেব এবং আমাদেরকে রাজনৈতিক তাৎপর্যের দিকটাই কিন্তু আলোচনা করতে সাধারণত বলা হয়ে থাকে।